বাংলাদেশকে অরক্ষিত করতে সেনাবাহিনীকে বিতর্কিত করার প্রচেষ্টা, অভিযোগ বিএনপি নেতাদের। অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। বিকেএসপিতে ডিপিএল এর ম্যাচ খেলতে গিয়ে ম্যাসিভ হার্ট অ্যাটাক তামিম ইকবালের। সাভারের হাসপাতালে পড়ানো হলো রিং। শারীরিক অবস্থা স্থিতিশীল জানালেন চিকিৎসক। অপহরণের পর মুক্তিপণ আদায় খোদ পুলিশের। আটক 5 সদস্য বরখাস্ত। 2 ভুক্তভোগীকে ছেড়ে দেওয়ার পর বগুড়া হাইওয়ে পুলিশের সহায়তায় আটক। এবং ঈদ যাত্রা শুরু, শেকড়ের টানে ছুটছে মানুষ। নির্দিষ্ট সময়ে ছাড়ছে ট্রেন। ভিড় নেই বাস ও লঞ্চে। চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি চলাচলে খুলল যোগাযোগের নতুন দুয়ার। জনপথের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। দেশকে অরক্ষিত করতে সেনাবাহিনীকে বিতর্কিত করার প্রচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। সন্ধ্যায় রাজধানীর স্কাটনে লেডিস ক্লাবে দলটির মিডিয়া সেলের ইফতার মাহফিলে এ অভিযোগ করেন তারা। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বাংলাদেশকে বিলীন করার ষড়যন্ত্র হচ্ছে। এর সঙ্গে দেশ বিদেশের একাধিক চক্র জড়িত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সুচতুরভাবে দেশকে আবার অস্থিতিশীল করার চক্রান্ত শুরু হয়েছে। স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করতে সেনাবাহিনীকে বিতর্কিত করার প্রচেষ্টা চলছে। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র করা হচ্ছে। দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 5 তারিখ পর্যন্ত আমাদের এই পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতি আমার দেশে অবস্থান ঠিক রাখতে হবে। যে যাই ভাবুক, তা যদি না হয় এই দেশের কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আর এই দেশের অস্তিত্বকে নষ্ট করার জন্য দেশে এবং বিদেশে বহু চক্র কাজ করছে। আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। তার বিরুদ্ধে আপনারা আপনাদের দায়িত্বগুলো পালন করবেন। গোটা জাতি রুখে দাঁড়াবে বাংলাদেশকে এই অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে। অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ নয়, দেশের প্রতি দায়বদ্ধতার দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি একথা বলেন। শুধু বাংলাদেশ সেনাবাহিনী না, এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায়, এক। এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা আশা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের যে রেসপেক্টের জায়গাটা আছে সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে। বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, এই রাজনীতিতে তাদের যে আমরা কখনোই তাদের কোনো হস্তক্ষেপ প্রত্যাশা করব না, বরং তারা প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতি তাদের যে দায়বদ্ধতা, তাদের যে কাজ, সেটা তারা ঠিকমতো পালন করে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল। ঈদের ছুটিতেও সারা দেশে নিরাপত্তা নিয়ে বিঘ্ন ঘটবে না। বিকেলে সচিবালয় স্বরাষ্ট্র সচিব আরও বলেন, যে কোনো সময় জরুরি অবস্থা জারি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের চাপ দেয়া নিয়ে সেনাবাহিনীকে জড়িয়ে বিস্ফোরক সব অভিযোগ সামনে এনেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা। এ নিয়ে উত্তপ্ত রাজনীতি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে জরুরি অবস্থা জারি সহ নানা ধরনের গুঞ্জন। এ অবস্থায় সোমবার বিকেলে সচিবালয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বলেন, দেশের আইন শৃঙ্খলা স্থিতিশীল রয়েছে। ঈদের ছুটিতেও নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না। জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। মেয়ার গসিপস আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। আমরা ভিজিলেন্সি একটুও কমাই নাই। শুধু নর্মাল যে পেট্রোলিং হচ্ছে পুলিশের তা না, প্রতি রাত্রে 2 জন অফিসার ঢাকা শহরের প্রত্যেকটা পেট্রোলিং কদ্দূর হচ্ছে না হচ্ছে সেটা সরাসরি তারা যাচ্ছেন। এদিকে সমুদ্র পথে অবৈধভাবে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে সচিবালয়ে বৈঠক করেছে দুদেশ। পরে স্বরাষ্ট্র সচিব জানান, অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর পাশাপাশি তাদের পুনর্বাসনের উদ্যোগ নেয়ার অনুরোধ জানানো হয়েছে। ল্যান্ড পথে তারা অস্ট্রেলিয়ার কাছাকাছি চলে যেয়ে নৌ পথে যাওয়ার কিছু লোক চেষ্টা করতো, তারা ওগুলো ধরে পারলে কোথাকার লোক সেই দেশে তারা পাঠিয়ে দেয়। যখন জানবো যে আমাদের দেশের লোক, তখন তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করব। এই লোকগুলোকে ইন আদার ওয়ার্ডস কীভাবে কম্পেনসেট করতে পারি ফর দেয়ার লস,
এইটাতে তারা সাপোর্ট দেওয়ার জন্য একটা অঙ্গীকার করেছে। ঈদের পর দিল্লির পরিবর্তে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়া হাইকমিশন থেকে বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানান সিনিয়র সচিব। এতদিন নয়াদিল্লি থেকে হচ্ছিল, তো সেটা এখন অপারেটিং শুরু করবে এই মাসের শেষের থেকে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণহত্যার দ্রুত বিচার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। একই সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিও জানিয়েছেন তারা। এদিকে মামলার সংখ্যা ও তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল। জনবল বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর বলছেন, আন্তর্জাতিক মানের বিচার করতে গেলে যৌক্তিক সময় লাগবেই। 7.5 মাসেও বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষোভ শহীদ পরিবারের সদস্যদের। জুলাই গণহত্যার দ্রুত বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেছেন তারা। বিচারের নামে আমরা তালবাহনা দেখতেছি। এই বাংলায় আওয়ামী লীগের কোনো ঠাঁই নাই। এর দোষর যারা আছে জাতীয় পার্টি, তারও বিচার করতে হবে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এখন পর্যন্ত অন্তত 20 জন পুলিশ সদস্য গ্রেফতারি পরোয়ানা জারির পর গা ঢাকা দিয়েছেন। গ্রেফতারের আদেশের তথ্য পাচারের কারণে তাদের ধরা যায়নি। এছাড়া জুলাই আগস্টের হত্যাযজ্ঞের সঙ্গে সরাসরি জড়িত অনেকেই ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। কাকে ফাঁসি দিবে আসামি যদি গ্রেফতার না করে? আইজি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গেলে ওনারা বলে, আইজি সাহেব বলে এত তাগাদা দিচ্ছেন কেন? 8 মাস হয়ে গেছে, কয়টা আসামি গ্রেফতার করেছে? এদিন 2016 সালে কল্যাণপুরে জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যা এবং জুলাই হত্যাকাণ্ডের পৃথক 3 মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 6 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। প্রায় 1500 মানুষকে হত্যা, অন্তত 30,000 আহত হওয়ার ঘটনায় মামলার সংখ্যা, আসামি গ্রেফতার এবং তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আদালত। চিফ প্রসিকিউটর বলছেন, দ্রুত বিচারের দাবি উঠতেই পারে, তবে বিচার আন্তর্জাতিক মানের করতে গেলে যৌক্তিক সময় লাগবেই। আমরা যেমন দ্রুততম সময়ের মধ্যে মানুষকে ধরে এনেই তো এখানে, এটা তো মব জাস্টিস না, তাৎক্ষণিক বিচার তো এটা না, এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি, জটিলতম অপরাধ, জটিলতম তদন্ত পদ্ধতি, বিচারের পদ্ধতি, সেটাকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হবে। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 23টি মামলা বিচারাধীন। এর মধ্যে শুধুমাত্র একটি মামলার তদন্ত শেষ হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 2 ফ্রিল্যান্সারকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে বগুড়ায় গ্রেফতার হয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 5 সদস্য। বগুড়ার ধুনট উপজেলা থেকে ওই 2 ফ্রিল্যান্সারকে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে ভোরে বগুড়া নাটোর আঞ্চলিক মহাসড়কে গাড়ি চালক সহ তাদের আটক করে হাইওয়ে পুলিশ। পরে তাদের সবাইকে বরখাস্ত করা হয়। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। রোববার রাতে বগুড়ার ধনুটের দিঘলকান্দি গ্রামের 2 ফ্রিল্যান্সার রাব্বি ও জাহাঙ্গীরকে একটি মোটরসাইকেল সহ ডিবি পুলিশ পরিচয়ে বাড়ি থেকে আটক করা হয়। পরে তাদের ঢাকা রংপুর মহাসড়কের শেরপুরের মির্জাপুরে এনে পরিবারের কাছে মুক্তিপণ বাবদ দাবি করা হয় 12 লাখ টাকা। দর কষাকষির এক পর্যায়ে রাব্বির পরিবারের কাছ থেকে 2 লাখ ও মোবাইল ব্যাংকিং থেকে 1,30,000 টাকা হাতিয়ে নেয় পুলিশ সদস্যরা। সোমবার ভোর 5:30টার দিকে মোটরসাইকেল সহ রাব্বি ও জাহাঙ্গীরকে মির্জাপুর এলাকাতেই ছেড়ে দেন পুলিশ সদস্যরা। পরে তারা মাইক্রোবাসে করে দ্রুত সেখান থেকে সটকে পড়ে রাজশাহীর দিকে যেতে থাকে। তবে রাব্বির স্বজনেরা মোটরসাইকেলে করে তাদের পিছু নাই। এক পর্যায়ে বগুড়া নাটোর মহাসড়কের বীরগ্রাম এলাকায় হাইওয়ে পুলিশের সহযোগিতায় অভিযুক্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 5 সদস্যকে আটক করা হয়। ওই সময় মাইক্রোবাসে থাকা আরেক পুলিশ সদস্য আব্দুল ওহাব পালিয়ে যান। আমরা ডিবি থেকে আসছি, ঢাকা থেকে আসছি, চলো আমাদের সাথে যেতে হবে। প্রথমে দাবি করে 12 লাখ টাকা, এরপরে ওরা কমাতে কমাতে 5 লাখ টাকায় আসে। বগুড়ায় 2 ফ্রিল্যান্সারকে অপহরণ করে মুক্তিপণের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 5 সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ড্রাইভার সহকারে 6 জন পেয়েছে। পরবর্তী যে বিষয়গুলো সেটা বিস্তারিত তদন্ত হবে, তদন্ত সাপেক্ষে জানা যাবে। অভিযুক্তরা রাজশাহী মেট্রোপলিটন ডিবি পুলিশের উপপরিদর্শক শাহিন অনু, কনস্টেবল রিপন মিয়া, আবুল কালাম, মাহাবুর আলম ও বশির আলী। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। সাগর পথে খুলল যোগাযোগের নতুন দুয়ার। চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটে চালু হলো বহুল প্রতীক্ষিত ফেরি সার্ভিস। ফলে 18 কিলোমিটার সাগর পথ পাড়ি দিতে এখন লাগবে মাত্র 1.5 ঘন্টা সময়। ইতিহাসের সাক্ষী হতে পারে খুশি সন্দ্বীপবাসী। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল ফেরি সার্ভিসের, অবশেষে পূরণ হলো সেই স্বপ্ন।
সোমবার সকালে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে প্রথমবারের মতো যাত্রা শুরু করে ফেরি কপোতাক্ষ। 5 উপদেষ্টাকে সঙ্গে নিয়ে ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। সমুদ্রে নীল জলরাশি দেখতে দেখতে ফেরি পৌঁছে সন্দ্বীপে। সেখানে তাদের শুভেচ্ছা জানান সন্দ্বীপবাসী। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি তারা। আমরা আসলে আবেগ আপ্লুত, এই ভাষা এই আবেগ ভাষায় ব্যক্ত করার মতো না। পরে সন্দ্বীপ উপজেলা পরিষদের সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম সন্দ্বীপ সরাসরি ফেরি সেবা চালুর মাধ্যমে একটি নিরাপদ নৌ যোগাযোগ ব্যবস্থা সচল হলো বলছেন উপদেষ্টারা। সন্দ্বীপে যে মানুষের এত কষ্ট, 4 লক্ষ মানুষের যাতায়াতে এত কষ্ট, সেটা নিয়ে কোনোদিন কিন্তু আমরা জাতীয় পর্যায়ে আলোচনা দেখিনি। এখন তো আলোচনা দূরে থাক, সমস্যাটার সমাধানই হয়ে গেল। বর্ষার ভয়ের কারণে আমরা এই ফেরিটাকে বর্ষায় চালাতে পারবো না, এটা আমরা এখন টেম্পোরারি করে দিলাম। লোকজন যাতায়াত করুক, এটা অভ্যাস হোক, তারপরে সি ট্র্যাক আসবে। এই উত্তাল সাগর পাড়ি দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে এতদিন সন্দ্বীপবাসীকে যাতায়াত করতে হতো। তবে এই ফেরি সার্ভিস চালু হওয়ায় এখন অনেকটাই নিরাপদে যাতায়াত করতে পারবে সন্দ্বীপবাসী। সেক্ষেত্রে পর্যটন শিল্প বিকাশে ও অর্থনৈতিক বিকাশেও এই ফেরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। চট্টগ্রামের সন্দ্বীপ থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময় আরও থাকছে। এখনো চলছে সুন্দরবন, পুড়ে গেছে প্রায় 10 একর বনভূমি। ভাটার কারণে পানি সংকট, নেভাতে বেগ পেতে হচ্ছে বলছে ফায়ার সার্ভিস। ঈদ কেনাকাটার খবর। ছুটিতে যাওয়ার আগে শেষ সময়ে ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। চাকরিজীবীদের অনেকে 27 মার্চ ছুটি নেয়। মূলত 26 মার্চ থেকেই অঘোষিতভাবে শুরু হচ্ছে ঈদের ছুটি। তাই রোজার শেষ সপ্তাহে কেনাকাটায় ব্যস্ততা বেড়েছে ক্রেতা বিক্রেতাদের মাঝে। রাজধানীর বিভিন্ন শপিং মল ঘুরে দেখা যায় ব্যস্ততা থাকায় শেষ সময়ে এসে কেনাকাটা করছেন অনেকেই। তবে সাপ্তাহিক কর্মদিবস হওয়ায় এদিন দুপুর পর্যন্ত কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের তেমন চাপ দেখা যায়নি। অবশ্য কিছুটা ভিন্ন চিত্র জুতোর দোকানে। যাদের পোশাক কেনা শেষ তারা এখন রং মিলিয়ে কিনছেন জুতো। ভালো ডিজাইন ও আরামদায়ক জুতোতেই ক্রেতা আকর্ষণ বেশি। ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে বাহারি কালেকশনে শপিং মল ও বিপণী বিতান সাজলেও অধিকাংশ ক্রেতারাই বাড়তি দামের অভিযোগ করছেন। আর বাড়তি 2.5% ভ্যাট কিছুটা বেকায়দায় ফেলছে ক্রেতা বিক্রেতা উভয়কেই। সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর এলাকায় এখনও জ্বলছে আগুন। বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকদের রাতভর চেষ্টায় সকাল থেকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপন করা সম্ভব হয়নি। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কেউ ছিটাচ্ছেন পানি, কেউ গাছের ডাল কেটে করছেন নির্বাপনের চেষ্টা। এরপরও বিভিন্ন স্থানে জ্বলছে আগুন। রোববার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশন এলাকার কাছে 23-এর ছিলা ও শাপড়ার বিল এলাকায় আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে বন বিভাগ। এরপর যোগ দেয় ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। ফায়ার সার্ভিস এলাকা ছিল, সিপিজি ছিল, টাইগার টিম আমরা আছি, মোটামুটি নিয়ন্ত্রণে আনছি। এখন আজকের দিন পানি দিলেই ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। 2 দিন বা 3 দিন ধরে আমরা কাজ করতেছি সুন্দরবনে। আমাদের ফরেস্টের সাথে আমরা যৌথভাবে কাজ করি। ফায়ার সার্ভিস বলছে ভাটার কারণে পানির সংকট তৈরি হয়। আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো পুরোপুরি নেভেনি। সারা রাত কাজ করার পরে সকালে আগুনের প্রকোপটা এখন অনেকই কমে গেছে। তো কিছু কিছু জায়গায় এখনো আগুন জ্বলতেছে, যেহেতু এখানে পাতা এবং গাছের ডালপালার স্তর অনেক পুরু, দেখা যায় যে নিচে থেকে আবার আগুন জ্বলে ওঠে, এরকম একটা অবস্থা। এর আগে শুক্রবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজি এলাকায় আগুন লাগে। শনিবার তার নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস বলছে কলমতেজি ও ধানসাগর এলাকায় এখন পর্যন্ত প্রায় 10 একর বনভূমি আগুনে পড়ে গেছে। সময় সংবাদ, বাখেরহাট। জ্ঞান ফিরেছে তামিম ইকবালের। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন তিনি। আপাতত স্থিতিশীল আছে তার অবস্থা, এমনটাই জানিয়েছেন কেপিজিএ বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক। তবে এখনও শঙ্কামুক্ত নন টাইগারদের সাবেক অধিনায়ক। আগামী 48 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে তামিম ইকবালকে। মাঠের মানুষটা এখন হাসপাতালের বেডে। তবে দেশ ছাপিয়ে বিদেশ লাখো সমর্থকের প্রার্থনা বৃথা যায়নি। এনজিওগ্রামের পর জ্ঞান ফিরেছে তামিম ইকবাল খানের। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন তিনি।
পুরো দুপুর যে দুশ্চিন্তায় কেটেছে গোটা ক্রিকেট ফ্র্যাটার্নিটির তা হয়তো কখনোই বুঝতে পারবেন না তামিম ইকবাল। সাদা কালো সতীর্থ মাহমুদুল্লাহ, মুশফিক, তাইজুলরা ছুটে এসেছিলেন হাসপাতালে এক নজর প্রিয় বন্ধুকে দেখতে। আগে থেকেই ছিলেন পরিবারের সদস্যদের সঙ্গে প্রায় পুরো ক্রিকেট বোর্ড। সমর্থকদের ভিড় আর সাংবাদিকদের উৎসুক উপস্থিতি হয়তো বিরক্তি বাড়িয়েছে হাসপাতাল কর্মীদের, কিন্তু এক তামিমের জন্য এত ভালোবাসায় মুগ্ধ হয়েছেন তারা। আপাতত শঙ্কা কেটে গেছে, স্থিতিশীল আছেন তামিম। সবাইকে নিশ্চিন্ত করেছেন কেপিজি হাসপাতালের পরিচালক ডাক্তার রাজীব হাসান। স্টেন্টিং এর পরেও এখনো উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনো কাটেনি, এটা একটু সময় লাগবে। আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় তামিম ভাই যেন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে এবং আবার খেলাধুলায় জয়েন করে। তামিম ইকবালের হার্টে একটি ব্লক ধরা পড়ায় সেখানে স্টেন্ট বসানো হয়েছে। সাবেক অধিনায়কের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার এবং বিসিবি। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশকে অরক্ষিত করতে সেনাবাহিনীকে বিতর্কিত করার প্রচেষ্টা, অভিযোগ বিএনপি নেতাদের। অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এবং বিকেএসপিতে ডিপিএল এর ম্যাচ খেলতে গিয়ে ম্যাসিভ হার্ট অ্যাটাক তামিম ইকবালের। সাফারের হাসপাতালে ভরানো হলো রিং। শারীরিক অবস্থা স্থিতিশীল জানালেন চিকিৎসক। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।